বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে যে উৎসাহ উদ্দীপনা, বলা যেতে পারে নির্বাচনী প্রচার অভিযান পুরো দমে শুরু হয়েছে। যদিও ঢাকায় প্রধান একটি রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থী এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি, জামিন চেয়েছেন আদালতে। আজকে শুনানি হবার কথা। মির্জা আব্বাস ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী। গতকাল ঢাকা উত্তরের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশন মত বিনিময় করেছে। সব মিলিয়ে এই সিটি কর্পোরেশনের নির্বাচন কেমন হচ্ছে এবং ঢাকা শহর, চট্টগ্রাম নগরী, এগুলোর অবস্থা কি, যারা নির্বাচিত হবেন তারা আসলে শেষ পর্যন্ত কি দিতে পারবেন এই নগরবাসীকে, এবং নির্বাচন আদৌ শেষ পর্যন্ত হবে কি হবে না সেটি নিয়ে কারো কারো মধ্যে সংশয় রয়েছে। নির্বাচনের প্রধান যে বিরোধী শক্তি যারা আছেন তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন তো, এরকম প্রশ্ন কারো কারো মধ্যে আছে। সব মিলিয়ে এই নির্বাচন নিয়ে আলোচনা করবার জন্যে যারা আমার আজকের অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে। আমার বায় বসা আছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিফাব চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, তারা সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করছেন। তারপরে রয়েছেন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান। আমার একেবারে ডানে বসা আছেন বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ বামাসব প্রেসিডেন্ট মিস্টার AH নোমান, তারাও নির্বাচন পর্যবেক্ষণ করছেন। এবং তারপরে রয়েছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি স্থপতি মোবাশের হোসেন। স্বাগত আপনার জাতীয় স্টুডিওতে। আমরা একটু পর্যবেক্ষকদের কাছ থেকে শুনে নেই যে কেমন নির্বাচন হচ্ছে বলে মনে করছেন। মানে প্রাক নির্বাচন তো পর্যবেক্ষণ করছেন আপনারা অনেকদিন ধরেই, এখন তো প্রচার অভিযান শুরু হয়ে গেছে। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ যদি বলেন যে। ধন্যবাদ জিল্লুর। আমরা এটি আদর্শ নির্বাচন হচ্ছে কিনা, কারণ অনেকে আদর্শ ঢাকা চাচ্ছেন, আদর্শ চট্টগ্রাম করতে যাচ্ছেন, কিন্তু আদর্শ নির্বাচন হবে কিনা কি মনে হচ্ছে? দীর্ঘ প্রতীক্ষার পর বিশেষ করে ঢাকার এই সিটি কর্পোরেশন নির্বাচনের আয়োজনটা হতে যাচ্ছে এবং প্রথমবারের মতো দ্বিখণ্ডিত ভাবে এই নির্বাচন আমরা প্রত্যক্ষ করতে যাচ্ছি। চট্টগ্রামে ওভারডিউ এটা বলা যাবে না, একটু আগেই আয়োজন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন মোটামুটি নিয়মিত হচ্ছে, নিয়মিত ভিত্তিতে চলছিল এবং এবার একটু আগেই হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আপনার দেশে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছিল সেই প্রেক্ষিতে বিবেচনা করলে ইটস এ গ্রেট রেসপাইট। আপনার সহিংসতার মধ্যে আমরা এক ধরনের অভ্যস্ত হয়ে গেছিলাম এবং রীতিমতো আতঙ্কিত হতে হতে একসময় মনে হচ্ছিল এটাই বোধহয় নরম। উইকেন্ডগুলো উইকডেজে পরিণত হয়েছিল এবং উইকডেজগুলো লম্বা উইকেন্ডে পর্যবসিত হয়েছিল ক্রমাগত হরতাল এবং আপনার লাগাতার অবরোধের কল্যাণে। এখন মাঠের বিরোধী দল এবং তাদের যে জোট, তার পক্ষ থেকে তারা ঘোষণা দিয়েছেন যে এক্সামিশনটা করবেন তারা এই 3 এলাকায়, 3 সিটি কর্পোরেশন যেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং সেটি সুযোগ নিয়ে মোটামুটি সারা দেশেও কিন্তু আমরা দেখছি যে অবরোধ হয়তো বহাল আছে, কিন্তু তা কার্যকর করার জন্য যে অ্যাক্টিভিজমটা দরকার সেটা কিন্তু আর মাঠে দেখা যাচ্ছে না। তো ফলে এই সিটি কর্পোরেশনের সুফল সমগ্র দেশবাসী কিন্তু ইন এ ওয়ে আপনার এনজয় করতে পারছে। এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। এবং ফলে সবারই প্রত্যাশা যে আমরা আর ওই পেট্রোল বোমার সংস্কৃতিতে ফিরে যেতে চাই না। সুন্দর, সুস্থ এবং স্বাভাবিকভাবে যদি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়, সে শব্দেই কিন্তু একটা ভিন্ন মাত্রা যোগ হবে এবং আমরা স্বস্তির মধ্যে থাকার একটা সুযোগ পাবো, এরকমের প্রত্যাশা অনেকেই করছেন। লজিস্টিক পার্সপেক্টিভ থেকে দেখলে নির্বাচন কমিশন যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন নিবিড়ভাবে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রতিনিধি বা স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা গোয়েন্দা বাহিনীগুলো আছে তাদের প্রতিনিধি নিয়ে একটা অ্যাসেসমেন্ট করে নিয়েছেন এবং তার উপর ভিত্তি করেই ফর্মালি দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এবং প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেই নিয়েছেন, একটি কথা আছে যে দিনক্ষণটা মূলত পুলিশের কথায় নির্ধারিত হয়েছে, মানে পুলিশের মহাপরিদর্শক তিনি তার মতো করে একটা বক্তব্য হাজির করেছিলেন, পরে আবার তিনি সেখান থেকে সরে এসে বলেছেন যে আসলে নির্বাচন কমিশনের এটা কাজ, আমি নিমিত্ত। উনি যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন সেই অনুযায়ী তখনই তো মানে ক্যালকুলেশনটা তো সবাই মিলে করেছেন ওই যে প্রস্তুতি বৈঠকে, এবং তার ফলে তার যে প্রতিনিধিরা তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং জ্ঞাত হয়েছেন যে আলটিমেটলি সিদ্ধান্তটা কি দাঁড়ালো। এখন যে ব্যাপারটি যে
রমজান শুরু হবে, মনসুন অনস্লটের ব্যাপারটা আছে, তারপরে বড় পরীক্ষা পাবলিক এক্সামিনেশন আছে। তো ফলে ওই যে কেন্দ্রগুলোকে তারা ব্যবহার করবেন শিক্ষা প্রতিষ্ঠানে, সেগুলো যদি খালি না থাকে তাহলে তো পারবেন না। তো সেই দিক থেকে চিন্তা করলে হাত পা কিন্তু বাধা, এই টাইট রুমের মধ্যে কিন্তু তাদেরকে অপারেট করতে হবে। সেই কারণেই আপনার দিনক্ষণ পেছানোর খুব একটা সুযোগ কিন্তু আর ছিল না। এবং মাঠের বিরোধী দলের পক্ষ থেকে যে আবদারটি শত নাগরিক কিংবা পরবর্তীতে দলের প্রধান নেতৃস্থানীয় ব্যক্তিরা গিয়ে যে আবদার করেছিলেন, সেটা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের পক্ষে আপনার মেনে নেওয়াটা সম্ভবপর হয়ে ওঠেনি, কারণ হাত পা বাঁধা। আমি সেই নোমান, আপনার কাছে একটু শুনি যে নির্বাচনী আবহাওয়া কেমন দেখছেন? নির্বাচন আবহাওয়াটা খুবই ভালো, এই সেন্সে বলছি যে আসলে একটা ভীতিকর বা একটা কেমন বদ্ধ ঘরের মধ্যে আমরা সবাই ছিলাম, বদ্ধ দেশের মধ্যে বলা চলে, সেই জায়গা থেকে আমরা সরে আসছি। এবং সেই জন্য যেটা এখন চলছে, যে সকল দল নির্বাচনে আসার কথা তারা সব দলই এসে গেছে, বিশেষ করে বিএনপি। কারণ বিএনপি তো একটা রুদ্ধ পরিবেশ সৃষ্টি করে রাখছিল তাদের হয়তো রাজনৈতিক কারণে, কিন্তু আমরা নাগরিকরা ওই ধরনের কারণগুলি আমরা চাই না যে এটা হোক। তো সেই বিপরীত পক্ষে এখন যখন নির্বাচন দিল, তখন যখন মেজর রাজনৈতিক দল বিএনপি আসছে, তো অবশ্যই এটা একটা গ্রহণযোগ্যতা নাগরিকদের কাছে এসে গেছে যে তারা সবাই মাঠে আসছে। এখন প্রয়োজন হলো নির্বাচন কমিশন কি করবে, কারণ নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা খুব একটা স্ট্রং আমার দেশে পিছনের থেকে এই কমিশনটার কথা বলতেছি, স্ট্রং দেখাতে পারে না, একটু নড়বড়ে আছে। তো সেইটা এবার কিন্তু ওনাদের প্রমাণ করতে হবে যে না, তারা গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারে। এই নির্বাচনকে ঘিরে তাদের যে অ্যাক্টিভিটি, সেটি মানে তারা যথাযথভাবে এগুচ্ছেন কিনা, ঠিকঠাক মতো না, অন্ততপক্ষে তাদের এখন পর্যন্ত আপনাদের অবজারভেশন কি বলে? না, তাদের দূরদর্শী, তারা নিজেদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারছেন কিনা? এখন পর্যন্ত কথাবার্তা আছে। তারপরেও যে পুলিশ বাহিনী বা অন্যরা যেভাবে কথাবার্তা বলে, এই প্রেজেন্টেশনটা মানে গ্রহণযোগ্য অনেকটা নাই। কিন্তু যুক্তিতে আবার এরকম দাঁড়ায় যে এই ধরনের কথা না বললে, এই কথাগুলো তো বলা হচ্ছে সন্ত্রাসীর বিরুদ্ধে, বাসে আগুন দেওয়ার বিরুদ্ধে, এটা তো নর্মাল ভোটের বা ভোটারদের জন্য বা নির্বাচনের জন্য বলা হচ্ছে না। এটা কিন্তু আর্গুমেন্ট আছে যে ব্যাপারটা কেন এটা বলা হচ্ছে। পুলিশ বলতেছে বা তারা বলতেছে এটা তো সন্ত্রাসী দিয়ে তো আমি করি, তারা যে কোনো দলেরই হোক। সুতরাং তার স্ট্যান্ড হলো সেটা, এটা এক করে ফেলনা নয়। কারণ আমরা যে কষ্টের মধ্যে দিন কাটাইছি, এটা এক করে ফেলনা নয়। এরকম একটা ভূমিকা যে একেবারে অগ্রহণযোগ্য বা মানুষ চায় না তা নয়। তো সুতরাং সেই শক্ত ভূমিকা নেওয়ার প্রেক্ষিতে আমরা কিন্তু একটা দাঁড়িয়ে গেছি, একটা গৌরতমী পরিবেশ ছিল। এটি তো ধরেন যে আপনার বা আপনাদের মতামত বা অবজারভেশন, ভোটাররা কি সেরকম মনে করছে? মানে ভোটাররা, আমি তো আজকে এই সন্ধ্যায় আমরা ওই আজিমপুর, আমরা ওই যে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ যেটা আছে, আমরা 28 কলিমুল্লাহ ভাইও আছে সেখানে, নাইম ভাইও আছে। তো সেটারে আমরা যে অবজারভেশনে আমরা প্রায় 700 মতো এলটিউ মানে লং টার্মে আমরা প্রায় 70 জনের উপরে প্লাস 1700-র উপরে ওই দিনে আমরা করবো। আজকে আমি সন্ধ্যায় নগদ খবর যেটা দিতে পারতেছি, সেখানে তো দেখলাম যে তারা নির্ভর করতে চাচ্ছে নির্বাচন কমিশনের উপরে। এই জন্য বলতেছি, আমাদের ওখানে 26 নম্বর ওয়ার্ড, এটা 10 জন ছিল প্রার্থী, অথচ 2টা মেজর দলে হইতে হবে 2 জন, বা আরো যদি 3-4টা দল 4-5 জন, 10 জন। কাজেই এক দলেরই স্বতন্ত্র বহু আছে। এবং মহিলা যে কাউন্সিলর, যেই তাদের যে সেখানে 2 জন একটা বড় দলের, এবং 2 জনই, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, আরেকজন হলো মুক্তিযোদ্ধার মেয়ে। সুতরাং তারা ক্লেম করতেছে সমভাবে। তো সুতরাং সেখানে তাদের বক্তব্য হলো আর্মি থাকুক মাঠে আর নির্বাচন শক্তিশালী হোক। তারা কিন্তু দলকে সামনে এগিয়ে দিল না, কারণ তারা দলের মধ্যে তো আবার এরা দলের সমর্থিত নয়। তারাই কিন্তু চাচ্ছে যে আর্মিও থাকুক আর নির্বাচন শক্তিশালী হোক। তাহলে কি দেখা যায়, ভোটাররা বা প্রার্থীরা একটা সমতল ভূমি বা নির্বাচনের একটা পরিস্থিতি সৃষ্টি হোক, এর মধ্যে চায়। এখন নির্বাচন কমিশনের কাজ হলো সেই জিনিসটা তিনি দিতে পারবেন। আপনার একটা প্রশ্ন করি, ওই যে আপনি যে অনুষ্ঠানটা করলেন সেখানে প্রধান দলগুলির মধ্যে বিএনপির কাউন্সিলর প্রার্থীরা সকলে ছিল কিনা উপস্থিত?
অ্যাবসেন্ট ছিল? অ্যাবসেন্ট ছিল, সকলে ছিল না। কতজনের মধ্যে কি মামলা টামলা ছিল এই জন্য? মানে আপনারা কি জানতে পারলেন? না, আমরা জানতে পারছি যে তারা এখনো বের হচ্ছে না। কতজন আসতে পারে নাই আর কি? আমি 2 জনের দেখছি। তারা বিএনপি ঘরানা? হ্যাঁ, বিএনপি। মানে 2 জন এসেছেন? না, বিএনপি 2 জন আসে নাই, আসতে পারে নাই কথাটা আমি ইউজ করব না। তারা আসে নাই, তাদের নমিনি দিছে, ওই কি বলে, ওই যে এজেন্ট আর কি, এজেন্টরা আসছে। এজেন্টরা আসছে, কিন্তু তাদের জোরালো কথা হইলো যে নির্বাচন কমিশন শক্তিশালী হোক। আরেকটা কথা ভালো লাগলো, যারা নাকি দলের সমর্থিত নয়, বড় দলের, তারা বলতে চাচ্ছে যে আমরা ভালোভাবে কোনো সন্ত্রাসী চাই না এবং আমরা ঝগড়াঝাটি করতে চাই না। কারণ আমি কিছু ভূমিকার কথা বলছিলাম, তো সেই কথাটা দেখো না, তারা খুব তারা চাচ্ছে নাগরিকরা, ভোটাররা এবং ক্যান্ডিডেটরা। সুতরাং এখানে দলের যে পরিস্থিতি, তার চেয়ে বেশি পরীক্ষা হবে নির্বাচন কমিশনের, হ্যাঁ, এবং প্রাসঙ্গিক ইয়াগুলির আর কি, যারা রিলেটেড এজেন্ট। সুতরাং রাজনৈতিক দল মাঠে এসে গেছে এখন। তারা যেমন বিএনপি, তারা থাকলেই বরং ভালো হবে। মিস্টার নাঈমুল ইসলাম খান, এই যে মিস্টার নোমানও যেমনটা বলছিলেন, সবাই অনুভব করি যে আমরা আসলে এই নির্বাচনটি শেষ পর্যন্ত এক ধরনের স্বস্তি এনে দিয়েছে। দীর্ঘ 3 মাসের একটা অবরুদ্ধ অবস্থা থেকে বাংলাদেশকে আতঙ্ক একটা কেটে গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই স্বস্তিটাকে আসলে শেষ পর্যন্ত স্বস্তি হিসেবে থাকবে নাকি বড় কোনো অস্বস্তির জন্ম দিবে? মানে এই স্বস্তিকে, আমি এটাই বলবো, কিন্তু ছোট্ট একটা কথা বলি। দেখেন, ইন্টারেস্টিং, নোমান ভাই যে বললেন যে তার সরাসরি অভিজ্ঞতা, উনি কিন্তু দলের ভিত্তিতে সব আলোচনা করলেন, কিন্তু তো আমরা সবাই জানি যে এই নির্বাচন মোটেই দলের ভিত্তিতে হওয়ার কথা না। প্রতিটি লোকই নির্দলীয় থাকার কথা। এবং আমি লেভেল প্লেইং ফিল্ডের আলোচনাটা আমাদের আসলে মাঝে মাঝে আমি লক্ষ্য করি যে এটা রেলেভেন্ট আলোচনাগুলি হয় না। ওনার আলোচনা থেকে আমি বের করছি, দেখেন, বিএনপি অথবা আওয়ামী লীগের যারা নাকি ফরমাল সমর্থন পায় নাই, তারা তো প্রার্থী না, ফরমাল সমর্থন পায় নাই, তারা কিন্তু পার্টির ব্যাপারে তাদের সন্দেহ, তারা মিলিটারি চায়। এটা কিন্তু ইরেসপেক্টিভ অফ আওয়ামী লীগ অর বিএনপি। এবং আরো ইন্টারেস্টিং কথা হচ্ছে, ওরাই হলো ফেয়ার ক্যান্ডিডেট। দলের সমর্থন পাওয়াটা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করেছে, কারণ এটা ইল্লিগাল। একটা প্রধান দল কেউ গণভবনে বসে দলের পরিচিতি দিবে, এটা আমাদের নির্বাচনী যে আচরণবিধির লঙ্ঘন। এবং কোন দল যে সমর্থন দিচ্ছে এবং অন্যরা সমর্থন পাচ্ছে না, এটা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এবং তারাই মিলিটারি চাচ্ছে, এই কথাটা আমি রেকর্ড করে তারপর এখন আপনার প্রসঙ্গে আসতেছি। যে আপনি বলছেন ইন্টারেস্টিং, এটা সবাই আমরা বলি। মিলিটারি প্রশ্নটা যেটা আসলো, এই প্রশ্নটাও থাকলো যে আপনি নিজে কি মনে করেন, কারণ এটি অনেকেরই দাবি, বিএনপিরও দাবি। মিলিটারিটা কেন চাই আমি বলি, দেয়ার আর কাপল অফ রিজনস। আমরা প্রত্যেকবার একই কারণে চাই তা না, বিভিন্ন কারণ থাকে। এইবার চাওয়ার কারণ হলো, পুলিশ কম থাকলে সুবিধাটা হলো, পুলিশ তো ওই চোর ধরবে, ওই মানে পেট্রোল বোমাকে মারছিল ওরে ধরবে, বা ওই 1000 লোক যে বেনামি মামলা আছে ওই আসামি টাসামি ধরবে। পুলিশের একটা ইয়ে আছে যে বাণিজ্য, গ্রেফতার বাণিজ্য, এটা সেটা এগুলি করবে। এই আশঙ্কাগুলি থাকাতে মিলিটারি তো আর ওইগুলি করতে আসবে না। মিলিটারি ইলেকশন রিলেটেড কোন সমস্যা বা তাৎক্ষণিক কোন ল এন্ড অর্ডার সিচুয়েশন তারা প্রিভেন্ট করবে বা দমন করবে। পুলিশের এখতিয়ার কিন্তু একটা যে বেশি, পুলিশ 10 বছর আগের মামলার একটা আসামি পাইলেও ধরবে, এখন তো ইলেকশনে হ্যাম্পার করবে। এই জন্য পুলিশ এই ক্ষেত্রে এইবার পুলিশের চাইতে মিলিটারির ডিমান্ডটা ওই কারণে একটু বেশি, কারণ এবার নিরাপদ এই জন্য যে তাদের তো ল এন্ড অর্ডারটা ওই জেনারেল ল এন্ড অর্ডারের কেস টেস্ট তো তাদের মানে ইন্টারেস্ট না, এটা একটা কারণ। কিন্তু আপনার আলোচনাটাও প্রস্তাবনাটাও ইন্টারেস্টিং, যেটা আমাকে বললেন যে এই নির্বাচনটার কারণে এই স্বস্তিটা শেষ পর্যন্ত স্বস্তি থাকবে নাকি বড় কোনো অস্বস্তির জন্ম দেবে এই নির্বাচন? না, আমি প্রথমে আপনার স্ট্রাকচার প্রশ্নটাকেই ধরতে চাই। আপনি বলছেন যে এই নির্বাচনটা আমাদের জন্য স্বস্তি এনে দিয়েছে। আমরা কিন্তু এখানে এইভাবে বলি, আমিও কিন্তু এর আগে 2-1 বার বলেছি, গত 2 দিন যাবত আমি আর বলি না, আমার মধ্যে একটা বোধোদয় হয়েছে। আমরা মেশিনকে গুরুত্ব দিচ্ছি, ম্যান বিহাইন্ড দি মেশিনকে গুরুত্ব দিচ্ছি না। নির্বাচন কিন্তু একটা মেশিন, এই নির্বাচনের ডিসিশনও মানুষ নিয়েছে, এই নির্বাচনের অফারও মানুষ করেছে, নির্বাচনে অংশও নিচ্ছে মানুষ, স্বস্তিও দিচ্ছে মানুষ এবং ওই দলগুলি। নির্বাচনটার কোনো ক্ষমতা নাই ইটসেলফ এসে আমাকে স্বস্তি দিয়ে দিবে,
এই একটা নির্বাচন অশান্তিরও কারণ হতে পারে যদি পার্টিগুলি অশান্তি সৃষ্টি করতে চায়। সো আমি এটা নির্বাচনকে ক্রেডিট দিই না, আমি ক্রেডিট দিই এমং হিউজ ডিসক্রেডিট আমাদের রাজনৈতিক দল সরকারের, যে কোনো কারণেই হোক উভয় পক্ষ উপলব্ধি করেছেন যে এনাফ ক্ষতি হয়েছে, এখন একটা কিছু ছুতানাতা বাইর করেন ভাই। প্রধানমন্ত্রী এখানে অফারটা করেছেন, এটা উপলব্ধিজাত। এবং আমি মনে করি এই যে স্বস্তি, এই স্বস্তি উভয় রাজনৈতিক দলেরই দান। তাদের ক্রিমিনাল অফেন্স অনেক আছে, কিন্তু আমি আপাতত এটাকে দল এবং নেতৃত্বকেই সাধুবাদ দিব যে তারাই আমাদেরকে এই স্বস্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, উপলক্ষ হিসেবে নিয়েছেন এই নির্বাচনটাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরের অংশটা ছিল যে এটা সাস্টেনেবল হবে কিনা, এইটার কোনো গ্যারান্টি নাই। কারণ এটা গ্যারান্টি নাই। একটি অংশ হচ্ছে সাস্টেনেবল হবে কিনা, আরেকটি অংশ যে এই নির্বাচন কেন্দ্র করে আরো বড় কোনো অস্বস্তির জন্ম বা আরো বড় কোনো আতঙ্ক, বড় অস্থিরতার জন্ম দেবে কিনা। আমার কেন জানি মনে হয় যে এই ধরনের সহিংসতার রাজনীতি আরেকবার অচিরেই হবে না। এটা নানান কারণ আলোচনা করা যেতে পারে, শুধু এইটুকুই আলোচনা করলেই অনেকক্ষণ সময় লাগবে। এইটা অনেক পক্ষ নানান ভাবে দেখেছে। এইটার মার্কেট এখন ভালো যায় না সারা দুনিয়াতে, মানে সহিংস ভাবে কোনো কিছুর মার্কেট ভালো না। যেটা হয়েছে যে বিএনপি এটা উপলব্ধি করেছে বেশি, দেখেছে যে ইউরোপিয়ানরা মানে তাদের স্পেসের জন্য বলে, কিন্তু সঙ্গে আবার সহিংসতার জন্য ইকুয়ালি তিরস্কার করে। এতে হয় কি, এত মানুষের মৃত্যুর পরেও, রেকর্ড সংখ্যক দিন কর্মসূচি অব্যাহত রাখার পরও বিএনপি আওয়ামী লীগকে টেক্কা দিতে পারে নাই। আমি মনে করি আওয়ামী লীগও বিএনপি কে আসলে টেক্কা দিতে পারে নাই। এটা ইকুইলিব্রিয়াম থাকলো। মাঝখানে অযথা আমাদের সম্পদের ক্ষতি হলো, 0.55% গ্রোথ কমে গেল, আমাদের এতগুলি মানুষের মানে নিরীহ মানুষের জীবন গেল, ছেলে মেয়েদের লেখাপড়ার বিরাট ক্ষতি হলো। এই ক্ষতিগুলির কারণে আমার মনে হয় আগামীতে তারা রাজনৈতিক কর্মসূচির ঘাটতি হবে না, কিন্তু মনে হয় তারা বিকল্পের অনুসন্ধান করবেন যতক্ষণ সম্ভব হয়, এবং অন্তত অদূর ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি আসবে না, কিন্তু রাজনৈতিক কর্মসূচি থাকবে। এটাও নির্ভর করবে আওয়ামী লীগের মনোভাব এবং নির্বাচনটার ফলাফলের উপরে, যেটা আমরা হয়তো সামনের আলোচনার প্রক্রিয়া এগুলিও উঠে আসবে। যেমন ধরেন, যদি দেখেন পলিটিক্যালি দেখলে যে কোনো রেজাল্টেই উভয় পক্ষের জিতও দেখানো সম্ভব, হারও দেখানো সম্ভব। সরকার যদি পুরো তিনটাতেই হারে, সরকার বলতে পারবে নির্বাচন দেখো, আবার দেখো নির্বাচন কত নিরপেক্ষ হয় আমার অধীনে। আর যদি যেতে বলবে এই তোমার সন্ত্রাসের কারণে দেখো তোমার জনসমর্থন কোথায় তলানিতে গেছে। বিএনপি যদি যেতে বলবে যে দেখেন আপনারা আমাদের কথা শোনেন না, ইনক্লুসিভ নির্বাচন দেন না, ভয় পান জাতীয় নির্বাচন দিতে, কিন্তু বারবার জনগণ যখনই সুযোগ পেয়েছে প্রমাণ করেছে তারা আমাদের সঙ্গে আছে, আপনাদের সঙ্গে নাই। মানে যদি ফেয়ার সুযোগ দেওয়া হয়। আর যদি হারে, বলেছিলাম না কারচুপি, এই সরকার কারচুপি ছাড়া কিছু। পলিটিক্যালি স্পিকিং হোয়াট এভার ইজ দি রেজাল্ট, উভয়েরই পলিটিক্যাল গেইন নেওয়ার রিটোরিক্সের এনাফ স্কোপ থাকবে। সেটা নিয়ে রিটোরিক্স হবে, কিন্তু আমার ধারণা সহিংস রাজনীতির দিকে যাওয়ার ক্ষেত্রে আবার নতুন করে ভাববে এবং নতুন রণকৌশল, নতুন কৌশল, এমনকি কূটকৌশলও যদি নিতে পারে। বাট সহিংসতাটা এলিমেন্ট হিসেবে গ্র্যাজুয়ালি আমাদের রাজনীতিতে দ্রুত আসবে না বলে আমার ধারণা। মিস্টার মুবাশশির হোসেন, হ্যাঁ, ধন্যবাদ। কি পাওয়া যাবে এই নির্বাচন থেকে? প্রথমে আপনি কিছুদিন আগে ইলেকশন নিয়ে কথা হয়েছিল এবং আমি বলেছিলাম যে বাংলাদেশের এই দুঃসময় থেকে বের হওয়ার একটি মাত্র রাস্তাই বোধহয় আছে, বাংলাদেশের ক্রিকেট টিম যদি সেমিফাইনাল খেলতে না যায়, এই কোয়ার্টার ফাইনালে যদি না যায়, এবং তারা যদি বলে যে এই দুই দল দুই নেত্রী বসে যদি সমাধান না দেয় তাহলে আমরা ক্রিকেট না খেলে দেশে ফিরে আসব। আমি ওই দিন বলেছিলাম যে দুটি রাস্তা, এক ক্রিকেটার, আরেকটা হচ্ছে উপরে আল্লাহ। আর কেউ বোধহয় বাংলাদেশের এই দুঃসময় থেকে আমাদেরকে বের করে আনতে পারবে না। তবে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি যে বাংলাদেশের মানুষ আমার এই ক্ষুদ্র জ্ঞানের চেয়ে অনেক বেশি জ্ঞানী। তারা খুবই সুন্দরভাবে, বিশেষ করে আমি বর্তমান সরকারের এই প্রজ্ঞাকে ভীষণভাবে আমি শ্রদ্ধা জানাচ্ছি যে একটি ইলেকশনের অবস্থা সৃষ্টি করেই এই বরফটাকে কিন্তু গলানো শুরু হয়েছে, এবং এটা বাংলাদেশের জন্য একটা বিরাট প্রাপ্তি। আমরা এই
ঠিক 1 মাস আগে আমাদের যে দুরবস্থা ছিল সেখান থেকে অলমোস্ট একটা স্বাভাবিক অবস্থা আমরা ফিরে এসেছি, শুধুমাত্র একটি ইলেকশনের। হ্যাঁ, ইলেকশন ভালো হবে কি খারাপ হবে এগুলি অনেকগুলি কারণ আছে। দেখেন, ইলেকশনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া 3 মাস যেখানে ছিলেন সেখান থেকে তার বাড়িতে ফিরে গেছেন, তার সন্তানের কবরস্থানে গেছেন। শুধু তাই না, যে অফিসে তারা যেতে পারতো না সেটির দরজা করাত দিয়ে কেটে ঢোকা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ একটি নবজন্ম নিয়ে যেন নতুন করে আমাদের রাষ্ট্রের দল এবং বিরোধী দল সবাই মিলে যেন কাজ করছে। আমার এর পাশে ছোট্ট একটি কথা থাকবে, আমার বিশেষ করে আমি যে দলটার সাথে সম্পৃক্ত আওয়ামী লীগের কাছে আমার সব মানে করজোরে নিবেদন থাকবে যেন উস্কানোমূলক ভাষার ব্যবহার না হয়। আমরা যেন আমাদের নেতা নেত্রীরা যেন একটু জিহ্বাকে সংযত করে বিরোধী দল সম্পর্কে বক্তব্য দেন এবং রাজনৈতিক প্রজ্ঞার সাথে যেন কথাবার্তাগুলি বলা হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের অতি কথন কিছু মন্ত্রী বড় সুন্দরভাবে কিন্তু বর্তমানে কথাবার্তা বলছে। 15 দিন আগের বা 20 দিন ইলেকশনের আগের মুহূর্তে ওনাদের যে ভাষা ছিল সে ভাষা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। এটাকেও আমি সাধুবাদ জানাই। অর্থাৎ আমরা চাইলে আমাদের এই দুঃসহ দিনগুলিকে যে সুন্দর প্রস্ফুটিত ফুলের মতন করতে পারি তার কিন্তু বড় প্রমাণ আপনি এখানে দেখতে পাবেন। আরেকটি বড় জিনিস, আপনার কথার মাঝখানে এটা অন্য সময় বললে অত ভালো লাগবে না। এই আপনি বললেন যে ইয়ে করার জন্য, যাতে আমরা মানে একটু দেখে কথাবার্তায় যেন সংযত মার্জিত হওয়া। আমার কাছে মনে হয় বেশি মার্জিত হইলে এটা কিরকম জানি হয়ে যাবে। আমি বরং এটা মাঝামাঝি একটা চিন্তা করি আর কি, যে কথাটা কিছু মার্জিত করা আর অন্য পক্ষের উপরে টলারেন্সটা একটু বাড়ানো। আমাদের কিন্তু টলারেন্সের অভাবও সুন্দর কথা বলেন। আমি বলছি যে দুই পক্ষ যদি অল্প অল্প করে একটু আগায়, যে আমিও খারাপ কথা কিছু কমাইলাম, অন্যরাও একটু টলারেন্স বাড়াইলো। না, খুবই সুন্দর কথা বলেছেন যে খালি এক পক্ষ নরম হতেই থাকবে আরেক পক্ষ গরম থাকবে, তা কিন্তু হবে না। এই যে ছাড়, কিন্তু এই যে আমরা আজকে যে বসে আমরা শান্তি মনে রাত্রে বাড়িতে নিশ্চিন্ত মনে ফিরতে পারবো, এটা কিন্তু দুই পক্ষেরই টলারেন্সের কারণে। ইলেকশন ডেকে বাকিগুলি সব কিন্তু আগের মতনই দুই পক্ষই রাখতে পারতো। খালেদা জিয়া তার বাসা থেকে বের হতে পারতেন না, ওই অফিস খোলা হবে না, আর ওনারা হরতাল দিয়েই রাখবে, তার মধ্যেও ইলেকশন হতে পারতো। কিন্তু এখানে বোঝা যাচ্ছে দুটি পক্ষই, নাইম ভাই যেভাবে বললেন, আস্তে আস্তে কাছের দিকে এগিয়ে আসছে, গ্রহণযোগ্যতার একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে। আমি এখানে মনে করি যে সত্যি কথা বলতে কি, আমাদের জিহ্বাকে একটু সংযত করতে হবে আর একটু ধৈর্যশীল হতে হবে। দুটি একসাথে কাজ যদি আমরা করাতে পারি, আমরা মনে করি একটি নতুন জন্ম আমাদের রাজনীতিতে আসবে। আর নাইম ভাইয়ের সবচেয়ে বড় কথাটা আমার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সেটি হচ্ছে যে দুর্ঘটনাগুলি গত 3-4 মাসে ঘটেছে, কোন সুস্থ মানুষ, কোন জ্ঞানী ব্যক্তি এবং রাজনীতির স্বাভাবিক মানুষ এই জায়গায় কোনোদিন ফিরে যেতে চাইবেন না। এবং সেখানেও একটি আমরা ব্যতিক্রমধর্মী ঘটনা দেখছি যে বিএনপির মুখপাত্র কিন্তু এখন প্রায় হয়ে গেছেন ঢাকা ইউনিভার্সিটির একজন ভিসি, যিনি সরাসরি একদম সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিলেন না, ভিসি হিসেবে ছিলেন, বিএনপিকে সাপোর্ট করতেন। এখানেও কিন্তু একটি ইন্টারেস্টিং পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, কারণ ওনার মুখ থেকে ওই ধরনের শব্দ উচ্চারণ হওয়ার সম্ভাবনা খুব কম। আমি এই সামগ্রিক অবস্থা দেখে আমি মনে করি যে আমাদের সুন্দর একটি দিন আসার সম্ভাবনা আছে। এবং যদি আমরা দৃশ্যমান, আমি একদম পরিষ্কার যে কথাটি বলবো, সত্যিকার অর্থেই যদি দৃশ্যমান ইলেকশনটিকে সুন্দরভাবে করতে পারি, যেটা ইলেকশন কমিশনের উপরে নির্ভর করে, ওনারা যদি সত্যিকার অর্থে দৃশ্যমান একটি সুস্থ নির্বাচন করতে পারে, সেটার দ্বারা দুটি মানেই খুব সুন্দরভাবে হবে, যে এই সরকারের আমলে সুন্দর নির্বাচন করা সম্ভব, আবার বিএনপি চাইলে একটি সুন্দর নির্বাচনে পার্টিসিপেট করতে পারে। একটি মানে এক লাইনে প্রত্যেকের একটু মতামত দ্রুত নেই, যে সেনাবাহিনীর মোতায়েনের যে দাবি প্রার্থীদের কারো কারো বা কোনো কোনো দলের পক্ষ থেকে, কোনো কোনো নাগরিক কমিটির পক্ষ থেকে, আপনি কি মনে করেন? দেখেন, আমি প্রথম দিনই যেদিন ইলেকশনের কথা হয় সেদিনই একটি কথা বলেছিলাম, নাইম ভাইয়ের কথা ধরেই, যে মিস্টার এক্স এর মাথায় আমার প্রধানমন্ত্রী হাত রেখে বললেন যে আমি তার সমর্থক, এরপরে বাংলাদেশের একটি মানুষের ক্ষমতা আছে তার গায়ে আঁচড় দেয়, আর আমিও তার পাশেই দাঁড়ালাম ইলেকশনে। আমাকে তো যখন তখন পুলিশ ধরতে পারে, আমাকে মারতে পারে, এমনকি নাইম ভাইও আমাকে ধাক্কা দিতে পারে,
কিন্তু ওই লোকটিকে ধাক্কা দেওয়ার আগে আমি আপনি সবাই চিন্তা করব, কারণ এর মাথার উপরে প্রধানমন্ত্রীর হাত রয়েছে। এই ইলেকশনটা কিন্তু সম্পূর্ণভাবে দল ও নিরপেক্ষ। শুধু তাই না, ইলেকশনটি কেন লোকাল এলাকা নিয়ে করা হয়? যে ব্যক্তিটি তার এলাকায় তার নিজের মেধা, নিজের সামর্থ্য এবং কার্যক্রমের মাধ্যমে পরিচিত, সে জাতীয়ভাবে একেবারেই পরিচিত না, একদম কেউ চেনে না, কিন্তু তার এলাকাবাসী তাকে চেনে। কোনো দুঃসময়ে রহিমকে ডাকো, ডাকলেই দৌড়ায় আসছে, সে কাজ করছে। সেই লোকগুলিকে দিয়েই কিন্তু এই ইলেকশনটি হওয়ার কথা। এবং এখানে যদি দল না থাকতো, দল যদি যোগদান না করতো, এবং দেখতেই তো পাচ্ছি যে অন্য এলাকার মন্ত্রী মহোদয় একজনের জন্য ক্যাম্পেইন করছে, তাহলে আপনি ফোর্সটা বুঝতে পারেন। মন্ত্রীর সাথে আর্মস গার্ড রয়ে গেছে, তার সাথে সাইরেন আলা গাড়ি আছে, তাহলে ওই লোকের ক্যাম্পেইনটা কি হচ্ছে আমি সবাই বুঝতে পারি। বদ্ধ করেও যদি হয় এবং কাউকে ডেকেও যদি বলে, এটার মানে তো সবাই বোঝে। যদি আমি যেটা প্রস্তাব করেছি, যদি একান্তই এখান থেকে আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে ন্যাশনাল ইলেকশনের সাথে ইলেকশনগুলিকে একীভূত করা উচিত। কারণ আমরা আর্কিটেক্টর একটা কথা বলি যে মাঠের মাঝখান দিয়ে যদি লোকজন যাওয়া আসা করে, আইদার বাউন্ডারি ওয়াল দিয়ে মাঠটাকে বন্ধ করো, অথবা ওই রাস্তাটাকে সুন্দর করে বানিয়ে দাও যাতে মানুষ যেতে আনন্দ পায়। এই দুইটার একটা আপনাকে করতে হবে। আপনি ভাসুরের নাম নেবেন না, আপনি কি বলছেন, আমি সমর্থন দিয়েছি, আমার ক্যান্ডিডেট না, এটা এত সিম্পল, এভরিবডি আন্ডারস্ট্যান্ড। প্রধানমন্ত্রী বলেও ফেলছেন দলীয় ভাবে হওয়া উচিত। আমিও মনে করি, আমি ওনার সাথে ভাই জাস্ট মনে পড়লো ইলেকশন কমিশনের ব্যাপারে নোমান ভাইও একটু সন্দেহ প্রকাশ করেছেন যে তাদের এই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটি জায়গায় তারা উদারতা দেখার স্কোপ ছিল, যদিও বলেছেন টাইটের মধ্যেও যে নমিনেশন পেপার সাবমিটের দিন 2টা দিন বাড়ানো যেত না, উইদিন দি সেম স্ট্রাকচার। এটা কিন্তু বিশ্বাসযোগ্য না। না, ছুটির দিনগুলি খোলা দিছে তো। না, ছুটির দিনগুলো খোলা দিলেও এটা তো 2টা দিন অতিরিক্ত। অন্য জায়গায় একটু স্কুইজ করে নিলেও হতো, ক্যাম্পেইনের একদিন কমায় দেন। এটাতে হয় কি, ওই বিরোধী যারা না করাতে কোনো গর্হিত অপরাধ হয়েছে আমি বলি না, কিন্তু আমি এটা মানতে রাজি না যে একটুও শিথিলতা দেখানোর কোন স্কোপ ছিল। আমি যে সেনাবাহিনী কথাটা বললাম, এই যে এই অবস্থায় একজনের মাথায় প্রধানমন্ত্রীর হাত, আরেকজনের মাথায় কোনো হাত নাই, তো সেইখানে যার মাথায় হাত নাই, আমার তো একমাত্র আশ্রয়, নাইম ভাই সুন্দরভাবে বলছেন যে সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় সহজ জিনিসটি হলো ইলেকশনটাকে সুন্দরভাবে করানো, আর কিছুই কিন্তু তাদের এজেন্ডার ভিতরে থাকে না। সেই কারণে সাধারণ মানুষ যারা রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত না, এবং যেসব ক্যান্ডিডেট ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়েছে, কোন দলের মেম্বার হতে পারে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তাদের কাছে কিন্তু এই চাহিদাটা থাকবে। আমি যদি ওই চিন্তা করি, আমি মনে করি এই ক্ষেত্রে আপনার উত্তর বোঝা গেছে। আমরা নাজমুল হাসান কলিমুল্লাহ কি মনে করেন সেনাবাহিনীর? আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাবাহিনীকে যত দূরে রাখা যায়, বেড়াকে আবদ্ধ রাখা যায়, তত ভালো। সেনাবাহিনীর জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল, লং টার্মে এটাই আপনার মত? না, আমি মনে করি যে ভোটারের চাহিদা আর যে প্রার্থী যারা আছে তাদের চাহিদা হলো যে তাদের একটা আশ্রয়স্থল বা তাদের জন্য একটা কিছু থাকুক, এবং সেটা সেনাবাহিনীকে তারা চায়। ভোটাররাও কি চায় আপনি মনে করেন? বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন, মনে করতে আপনাদের অবজারভেশন কি বলে? ভোটাররাও চাইছে, সেনাবাহিনী না চাইছে না? আপনি আপনার মতামত দিয়েছেন, দাবি তারা তুলছেন বিভিন্ন জায়গায়। দাবিটা একটা হচ্ছে যারা নির্বাচন করছেন তারা তুলছেন, উনি বলছেন যে ভোটাররাও চাইছে। ভোটাররাও কেউ কেউ ব্যক্তিগতভাবে এরকম মনে করেন যে নতুবা কেন্দ্রে যেতে পারবে না, এরকম একটা নতুবা কেন্দ্রে যেতে পারবে না। শাখান, রেফারেন্ডাম হলে বোঝা যাবে মিলিটারি ইলেকশন করার জন্য। আমি এখানে ইলেকশন কমিশনারকে বলেছিলাম এই ব্যাপারে, যাতে উনি বলছিলেন যে শুনেন, মানুষ চাইলে আমরা দরকার হলে মার্শাল ল আনবো ইলেকশন করানোর জন্য। মানে এইরকমও অনেক সময় মার্শাল ল চায় মানুষ ইলেকশনের জন্য, মার্শাল ল। তো আমার কথাটা হচ্ছে যে আমিও ওনার সাথে নীতিগতভাবে একমত যে মিলিটারির হয়তো এই রোলগুলি না, সচরাচর না, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস always demands extraordinary measure. এটাতে আমরা রেগুলার সার্কামস্টেন্সেস না পাওয়া, এই জন্য বলছি যে মিলিটারি থাকলে ভালো হয়, মিলিটারি ডিপ্লয় করলে ভালো হবে, সাধারণ ভোটারের নিঃসংক চিত্তে ভোট দেওয়ার সুযোগ প্রশস্ত হবে। মিলিটারি কিছু করতে হবে না, মিলিটারি শুধু টহল দিবে, তাইলে এটা হয়। আমি একটু স্বস্তি নিয়ে যে কথাটা বলছিলাম, আমি একটু অস্বস্তিতে বোধ করতেছিলাম, বারবার নাইবারে বলতেছিলেন যে স্বস্তি যাওয়ার অস্বস্তি চলে আসতেছে কিনা। আওয়ামী লীগ মানে যে বড় দলটি বা সরকার যেখানে আছে, তারা কিন্তু একটা স্ট্যান্ড পয়েন্টে চলে আসছে, তারা কিন্তু একটা জায়গায় চলে আসছে।
কিন্তু যেই বড় দলটি বাইরে ছিল এবার নির্বাচনে এসে তারা একটা অবস্থান নিছে। এখন তাদের বুদ্ধিমত্তা দিয়ে যদি এখানে তাদের, আমি সেই প্রসঙ্গে যাচ্ছিলাম যে বিএনপি বলছে বা বিএনপির যারা প্রার্থী আছে তারা বলছেন যে তাদের সমর্থিত প্রার্থীদের বা প্রার্থীরা নিজেরা বলছেন যে স্বাভাবিক কর্মকাণ্ড ঠিক সেই অর্থে তারা করতে পারছেন না। এটা তো হবেই, তারা 1-1.5 মাস বা 2 মাস পর্যন্ত যা করছে বা তারা একবার এরকম একটা পরিস্থিতি তারাই তো ক্রিয়েট করছে, তারা এটা ফেস করতে হবে। এখন তাদের বুদ্ধি দিয়ে তার আগাতে হবে। এটা সত্য না, একটু শেষ করে দেই, যেটি লেভেল প্লেইং ফিল্ড, লেভেল প্লেন করতে হলে তারও আগে আসতে হবে, তারও আগে আসতে হবে। তারা কিন্তু প্রার্থীদের স্বাভাবিক ক্রিয়াকর্ম করবার ব্যাপারে, যেমন ধরুন মির্জা আব্বাসের ক্ষেত্রে যে তিনি জামিন দেওয়া উচিত কি উচিত না, অন্য সময় হলো তো কিন্তু এখন সন্ত্রাসী যে নাকি খুন করছে তাকে আমরা জামিন দিবেন কেন বা দিবে কেন, আইনে দিবে না, সেটা বলাও যায় না আসলে। এরা বলা যায় না, সন্ত্রাসীকে দেওয়া যাবে না, কিন্তু সন্ত্রাসীকে এখন তো রাজনীতিবিদদের প্রায় অনেকে, মানে বিএনপি বা 20 দলীয় জোটের অনেকেই সেই অর্থে সন্ত্রাসী হিসেবে পরিচিত, এই অর্থে যে মামলার যে ধরন যে অভিযোগগুলো এনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই জন্য দুইটা কথা, একটা হলো আর্মি থাকা বা ইলেকশন শক্তিশালী হওয়া, আর বিএনপি বা তাদের দল ক্যান্ডিডেট না উঠে নেওয়া। একটু কিছু হইলে আমরা উঠে যাবো, আমরা ইলেকশনের মাঠে থাকবো, এটা হবে না, তারা ফেস করতে হবে, ফেস করে ভোটারদের সামনে। ওনার সাথে একটা জিনিস আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমাদের ঢালাও ভাবে তো প্রচুর অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে 2 ধরনের অ্যারেস্টের কিন্তু হুকুমের আসামি আছে, তারপরে নামবিহীন আসামি আছে, এবং সেখানে যাকে পাওয়া হচ্ছে তাকে ধরা হচ্ছে। এই জিনিসটা যদি সরাসরি তার বিরুদ্ধে সন্ত্রাসের প্রমাণ হাতে না থাকে এবং সাক্ষী সাবুত না থাকে, তাহলে তাদেরকে জামিন দেওয়ার ব্যাপারে কিছুটা সহযোগিতা কিন্তু সরকার করতে পারে। যেরকম জামিন নিতে গেলে আমি যেহেতু কোর্টে যে দেখেছি, সরকারি উকিল কম বাধা দিলি না, বাধাই দেয় না, কারণ আপনি ওইভাবে রাখেন। খালেদা জিয়ার জামিন পেতে তো সরকারি পক্ষ বেশি করে বলেছে, এক্স্যাক্টলি খালেদা জিয়ার আইনজীবী চাইতে বেশি বলেছে। প্রার্থী যিনি নাকি রাজনীতি করেন না, আনিসুল হক সাহেব, তিনি বলছে আজকে নির্বাচন কমিশন মিটিং করলো, আমি আশা শুনলাম যে আমি চাই যে জামিন যারা পাওয়ার যোগ্য পেয়ে যাক। আমি যে পরিষ্কার বলছে, তাদের মধ্যে সেই ভাবটা আছে। শব্দটার উৎপত্তিটা আমাদের একটু জানতে হবে। জামিন হলো যে এই লোকটিকে খোলা জায়গায় রাখলে আরো অসংখ্য ক্রাইম করবে, আর 2 নম্বরটি হচ্ছে সে পালিয়ে যাবে। আপনি যদি এনশিওর করতে পারেন যে এই দুটির একটিও হবে না, এটা কিন্তু পুলিশ চাইলে এনশিওর করতে পারে, দল এনশিওর করতে পারে, বিরোধী দল এনশিওর করতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো সেইটুকে তো আমি আমার দরজাটা তো আমি উন্মুক্ত করে দিতে পারি আইনের দৃষ্টিকোণ থেকে। আমি যে ক্যান্ডিডেটের সামনে ছিলাম, ডক্টর খলিমুল্লাহ কি মনে করেন যে সবাই কি সমান স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচার অভিযান চালাতে পারছেন? এখন ধরুন, আইনকে তার নিজস্ব গতিতেই চলতে দেওয়া ভালো। আমরা যেই নজিরগুলো দৃষ্টান্তগুলো স্থাপন করছি, এগুলো কোনোটা কিন্তু ভালো নয়। আমার এই প্রসঙ্গে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় উপদেষ্টার দায়িত্বে ছিলেন হোসেন জিল্লুর রহমান। তিনি শপথ গ্রহণ করেই এসে ঝটপট ঘোষণা দিয়ে দিলেন, আদালতের বিচারে যাই হোক না কেন বিশ্ববিদ্যালয়ের যে 4 জন শিক্ষক আটক আছেন তাদেরকে আমরা ছেড়ে দেব। একটা দায়িত্বশীল পদে বসে এ ধরনের স্বীকারোক্তি দেয়া খুব বিপজ্জনক এবং খুব খারাপ দৃষ্টান্ত। আমি বারবার অসংখ্যবার এই কথাটা উচ্চারণ করেছি, এবং সেইভাবেই আমাদের এক্সপেকটেশন থাকা উচিত না যে এক্সিকিউটিভ আর্ম অফ দ্য গভর্নমেন্ট তারা প্রভাবিত করবে জুডিশিয়ারিকে জামিন সহজতর করে দেওয়ার জন্য। এটা প্রচ্ছন্নভাবে ওই ধারণাটা আশ্রয় প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না, ঠিক না। এটা আমি কিন্তু এই জিনিসটা মিন করি নাই। এটা কিন্তু লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনেও করা যায়। লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে হয়েছে যে সরকার পক্ষের কৌশলী, এখানে বিচারক যদি ইনশিওরড হয়, সরকার পক্ষের কৌশলী যদি ইনশিওরড হয়, সিম্প্যাথেটিক হয়, তখন আপনার তাদেরকে জিজ্ঞেস করে আপনার কোনো বক্তব্য আছে কিনা। আমি কোর্টে যে জিনিস মানে কন্টেস্ট না করা, এক্স্যাক্টলি না, এই জায়গায় না, আমার কোনো আপত্তি নেই। রাজনীতিতে সিম্প্যাথি এক জায়গায় কাজ করবে না, এটা নিয়ম শৃঙ্খলা আসতে হবে। যেমন আব্দুল মন্টু যে নমিনেশন পেপার যে দস্তখত, একজন ভোটার নয় ওনার এলাকার, এটা কোনোদিন হতে পারে না, যত হাইকোর্ট আর সুপ্রিম কোর্টই করুক। সেইটাই হয়েছে ঘটনা। এখন যদি বলে এটা সামান্য জিনিস, না, এটা বিরাট জিনিস, এটা হয় না। সামান্য জিনিস নিয়ে আমরা করতে পারি না। একজন ফরাত আলী আর করাত আলী, আমি ছোটবেলায় দেখছি, নাম আসলে তার ফরাত আলী মুন্সি, হয়ে গেছে ফটা আগের দিনে তো ক হয়ে গেছে, টিকতে পারে না, সে চেয়ারম্যান এবং খুব পপুলার। এইটাই স্বাভাবিক। এবং এখানেও আমরা এই যে যারা সন্ত্রাসী বলেন যাই বলেন, ইন্ডিকেটর ঠিক করা কঠিন, যে কে আসল সন্ত্রাসী কে আছে, সেটা আইনের গতিতে যেটা চলে। আমি শেষ করি, এই জন্য যারা এখন এই কাজ করছে, আমাদেরকে এত বেকায়দা ফেলেছিল, তাদের ধৈর্য ধরে ইলেকশন মাঠে থাকুক এবং মানুষের সিম্পিতি তারা ক্রিয়েট করুক এবং ভোট সুষ্ঠুভাবে হয়ে যাক।
হ্যাঁ, এবং হয়ে গেলে তখন দেখা যাবে আমাদের একটা ভবিষ্যতে অস্বস্তি আর আসবে না, স্বস্তির দিকে যাবে। সেইটাও দলের নেতারা দেখতে হবে যে স্বস্তি কোন দিকে দেখবে। তারা একবার ক্ষমতার দিকে যাবে, এটা তো হতে পারে না। ক্ষমতার থেকে দূরে থেকে তারা চিন্তা করতে হবে যারা মানুষকে আমি সম্মান দেই, ভোটারদেরকে ইজ্জত দিই, এবং ভোটাররা আমাকে ভোট দেয় কিনা দেখি। আমার মনে হয় সেই জায়গাটা উপলব্ধির জায়গাটা চিন্তা করতে হবে। লড়াইয়ের মানে রুলস অফ দ্য গেম তো সবার জন্য সমান থাকতে হবে। হ্যাঁ, সেখানে সমান থাকবে। নাজমুল হাসান কলিমুল্লাহ যেটা বলছেন যে আইন তার নিজস্ব গতিতে চলবে, আসলে তো অধিকাংশ মানুষের সন্দেহ যে আইনটা তো আসলে নিজস্ব গতিতে চলে না, সেই জায়গাটাই এখানে সরকার গতি দেয় অনেক সময়। এই যে সরকার যে গতি দেয় ওইটা না দিলেই আসলে কাজটা হয়ে যাবে, যতটুকু হওয়া ন্যায়সঙ্গত। ক্রিমিনালদের জামিনের জন্য না, ক্রিমিনাল না। আরো একটা কথা বলি, আমি নোমান ভাইয়ের সাথে আবার আংশিক একমত যে নির্বাচনে তো মানুষ জেলে থেকেও নির্বাচন করে, জয়লাভও করেছে, এরকম প্রচুর দৃষ্টান্ত আছে। হোসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে কত জনই তো করেছেন এবং যেতেও। সুতরাং এখানে মানে কেউ যদি রাজনৈতিক কারণে আত্মগোপনে থেকে, আমি পলাতক নাই বললাম, আত্মগোপনে থেকেও তো নির্বাচন করা যায়। কৌশল, রাজনীতি যেহেতু এটা কৌশলেরও বিষয়, আমি মনে করি, আমি নোমান ভাইয়ের সাথে একমত যে আমার যেহেতু একটা সাইড দুর্বলতা আছে, আমি অন্য কৌশল দিয়ে এটাকে অতিক্রম করব। এবং উই হ্যাভ টু রিমেম্বার কুমিল্লা সিটি কর্পোরেশনে সেই ঐতিহাসিক ইলেকশন, মনিরুল হক সাক্ষ্য, ওইটা দিয়ে একটি সিটি কর্পোরেশন নির্বাচনেও সরকারের হাজারো সরকারি সামর্থ্য, কৌশল, অর্থ, কিচ্ছু কাজে লাগে নাই। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। এবং নির্বাচন কমিশনার আমাদের মতোই এরকমই ছিল, তারা এরকম কোন ফেরেশতার নির্বাচন কমিশন ছিল না। আমার মনে হয় যদি নির্বাচনে ভালো পার্টিসিপেট করে, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আনে, মানুষ ভোট দিতে প্রস্তুত। এটা কিন্তু 5 জানুয়ারির ইলেকশনের পর উপজেলা ইলেকশনই তো দেখা গেছে, এত বড় ঘটনা, সহিংসতার পরেও মানুষ কিন্তু বেরিয়েছে, ভোট দিয়েছে এবং তার ইচ্ছা মতো ভোট দিয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো এটা, বিরোধী দলগুলি এখানে যেহেতু উপজেলা নির্বাচনের প্রসঙ্গ টানলেনি, 5 জানুয়ারির পরে উপজেলা নির্বাচনে মানুষের অংশগ্রহণ ছিল, সেখানে বিএনপি, জামাত সবাই পার্টিসিপেট করেছিল এবং 3 পর্যায়ে নির্বাচনটি হয়েছে। প্রথম 6 পর্যায়ে মানে প্রথম ধাপটিতে প্রথম 3টি ধাপ মানে মোটামুটি ভালো ছিল, অংশগ্রহণমূলক ছিল, সবাই উৎসাহ উদ্দীপনা। কিন্তু পরের 3 ধাপে ফলাফল দেখে যেভাবে সেটি পরিবর্তিত হয়ে গেল, একদিন হবে, এটা একটা বিরাট অ্যাডভান্টেজ, একদিনে হবে, কিন্তু সেই ধারাবাহিকতা, সেই উপজেলার পরে তো এটি নির্বাচন হচ্ছে, উপজেলা সেই উপজেলা নির্বাচন আগেরটা ফলো করা হবে, হ্যাঁ শেষেরটা ফলো করা হবে না আগেরটা ফলো করা হবে। আমি মনে করি যে উপজেলাটা নেশন ওয়াইড ইলেকশন ছিল, ওইখানে ম্যানিপুলেশনের যে সুযোগ 2টা শহরে সম্ভব না। এই শত শত লক্ষ লক্ষ ক্যামেরার সামনে আমার মনে হয় না ওই রকম ম্যানিপুলেশন করা যায়। ডক্টর কলিমুল্লাহ কি মনে করেন? আর ইয়ারা থাকবে, অবজারভাররা থাকবে। নাইমের কথার যথেষ্ট মেরিট আছে। আমাদের মনে রাখতে হবে আমাদের সবচাইতে অগ্রসর জনগোষ্ঠীর বাস কিন্তু রাজধানী শহর ঢাকা এবং চট্টগ্রামে। আর বিত্ত ব্যাসাদ বলেন, তারপরে সচেতনতা বলেন, সকল কাউন্টি কিন্তু সেরা। তো সুতরাং এতগুলো চোখ এবং ক্যামেরা এবং আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের যে নজরদারি, আন্তর্জাতিক সম্প্রদায় মানে আমি বলছি যে অবজারভেশন দাঁড়িয়ে গেছে যে বড় শহরের আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থিত প্রতিষ্ঠান, না সেটা আছে। পাশাপাশি বিদেশি আমরা বরাবর অবশ্যই থাকবেন, কারণ হচ্ছে বরাবরকার মতো এবারও দেখবেন যে আমাদের যে ডিপ্লোম্যাটিক আউটপোস্ট গুলো আছে, তাদের যে স্থানীয় কর্মকর্তারা, তারা সবাই কিন্তু দল বেঁধে আপনার নির্বাচন দিবসে বিভিন্ন জায়গায় নির্বাচন না। আমি যেটা বারবার নির্বাচন, আমি বলছি যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ না মানে প্রথম 3 ধাপ না শেষ 3 ধাপ, এখানে সেটা হোক না, সেটা তো আশরাফ সাহেব উত্তরই দিচ্ছে যে আপনি বরাবর বলবার চেষ্টা করছেন যে যাই হোক হয়ে যাক, তিনি যে কাজ করলেন এই কয়েক মাস, এখন সামনের দিকে আর জায়গা থাকবে না। অলরেডি আওয়ামী লীগ জায়গা, এটা আপনি যে কথাটা বলছেন সেটা কিন্তু বাস্তব ঘটনা। নাইম ভাইও খুব সুন্দর করে বুঝিয়েছে যে জিতলে সেই দলই জিতলে কি বলবে, সেই দলই হারলে কি বলবে। একই দলের 2টি ভাষা কিন্তু তৈরি করা আছে। আমার কনসার্ন ওনারা কি বললেন তা না, আমার কনসার্ন হচ্ছে আপনি আমি সেটা মিস্টার খান বা ওনারা কি জিতলেন, সেটা কিন্তু পুরাটা নির্ভর করে আমাদের ইলেকশন কমিশনের উপর। এবং এখন পর্যন্ত ইলেকশন কমিশন যেভাবে কাজ করে যাচ্ছে, যেভাবে সবগুলি দলের সাথে কথা বলছে, আমার কাছে মনে হয় যে ইলেকশন কমিশন এবার প্রমাণ করতে চাবে এবং সরকার যেভাবে
এই বরফটাকে গলানোর জন্য এগিয়ে আসছে। আমি মনে করি না সরকার আবার আরেকটা নতুন অগ্নিস্ফুলঙ্গন তৈরি করার চেষ্টা করবে। আমার দৃঢ় বিশ্বাস যে ইলেকশনটি খুব সুন্দরভাবে হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি দুটি কারণে, যে এই দুটি শহর এমন একটা জায়গা যেখানে আপনি কোনো জিনিস গোপনে করার সম্ভাবনা নাই, রাতের অন্ধকারে কিছুই করার সুযোগ নাই, এগুলি কোনো না কোনো ভাবে আপনার প্রকাশ পেয়ে যাবে। আমি একটা ছোট্ট কথা বলতে ইচ্ছা করতেছে, এই ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, কারণ টেকনিক্যালি এটা গভর্নমেন্টের বিরুদ্ধে থাকবে লেভেল প্লেইং ফিল্ড। কারণ এবার টেকনিক্যাল কারণে খালেদা জিয়া ক্যাম্পেইন করবে এবং তাকে বাধা দেওয়া যাবে না, কারণ তিনি একজন আম নাগরিক হয়ে গেছেন। আর খালেদা জিয়া যদি দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত যেমন অফিসে বসেছিলেন এরকম যদি শুধু গাড়ি দিয়ে ঘোরেন, ওনার যে নেতা কর্মী যাদের বিরুদ্ধে মামলা নাই সাধারণ, তারা যে সাহসটা পাবে এর বেশি কোনো কন্ট্রিবিউশন দরকার নাই, কোনো জনসভা করার দরকার নাই। উনি অলি গলিতে শুধু ঘুরবেন দুপুর 2টা থেকে রাত 12টা, আর কিচ্ছু করার দরকার নাই। বৈধ সময় কোনো কিছু বক্তৃতাও করতে হবে না, কারণ সাধারণ মানুষ, আমাদের দেশের মানুষ চাঙ্গা হয়, এটা আফিমের মতন। নির্বাচনে মানুষ চাঙ্গা হয়, তাদেরকে শুধু দেখাইতে হয় ভয়ের কিছু নাই, বাস আর কিছু না। এই ফিলিংটা দিতে পারলেই হয়। আমি কে জিতবে এটা ইম্পর্টেন্ট। আমরা চাই একটা কম্পিটিটিভ ইলেকশন। বিএনপি এনাফ জিতেছে না, বা আওয়ামী লীগ এনাফ হেরেছে। সিটি কর্পোরেশনে হাঁটতে 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 এখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় তাদেরকে দিয়ে দেন না তুই একটা সিট রে ভাই। দল কি এত ছোট দল নাকি আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ একটা সিটি কর্পোরেশন জিততে পারে না? আবার ক্রিকেটে যাই, পৃথিবীর ইতিহাসে আমাকে দেখান তো যে পরাজয়ের পরে বাংলাদেশই সম্ভব। আর ওইখানে হারার আগেই আধা বেলা আগে থেকে পুলিশ তাদের কর্ডন করে ফেলছে, কর্ডন করে বাড়ি ঘর রক্ষা করছে। সো এই যে নাইম ভাই যে কথাটা বলছে, এটা হলো বাংলাদেশের একেবারে বিরাট একটা ঐশ্বর্য। আরেকটা জিনিস ছোট্ট আমি বলবো, নাইম ভাই যেটা বললো যে যাদের বিরুদ্ধে হুলিয়া আছে, ইয়ে আছে ইত্যাদি, দে ক্যান ইউজ ইট অ্যাজ এ ক্রেডিট। এটা ইলেকশন ক্যাম্পেইনের করার জন্য, এটা আর্নিং ইকুইপমেন্ট হিসেবে, ভোট পাওয়ার ইকুইপমেন্ট হিসেবে ইউজ করতে পারে তারা। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, মিস্টার নোমান ও নির্বাচন কমিশন নিয়ে তাদের কার্যক্রম নিয়ে কিছুটা প্রশ্ন তুলেছেন এবং অনেকের মধ্যে সেই প্রশ্ন আছে। একটি পত্রিকা তো শীর্ষস্থানীয় দৈনিক বলবার চেষ্টাই করছে যে এটি ওয়ান ম্যান শো হচ্ছে, মানে এক ব্যক্তির কমিশন হয়ে দাঁড়িয়েছে। আপনার কোনো অবজারভেশন আছে? দেখুন, এই জাতীয় বক্তব্য আমরা গত কমিশনের ক্ষেত্রেও আকারে ইঙ্গিতে শুনেছিলাম। অপর দুই যে কমিশনার ছিলেন সোহেল সাহেব এবং সাকত সাহেব, দুজনেই নানান রকম হার্ট বার্নিং ছিল। ব্যক্তিগতভাবে তারা সেটা অনেক সাংবাদিকের কাছে শেয়ারও করেছিলেন, কারণ ওই মোডাস অপারেন্ডিটা নিয়ে যে টেকনিক্যালি স্পিকিং তিনজন সমান আপনার অধিকার সম্পন্ন, কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের পজিশনাল কারণে তিনি অ্যাডভান্টেজটা ভোগ করতেন। তো সেটা নিয়ে হার্ট বার্নিং ছিল। এখনো এরকমের ইনফরমাল কানাঘুষো কিন্তু বাজারে আছে, যে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় অনেক কিছু এককভাবে করবার চেষ্টা করছেন ইত্যাদি। বাট মূল বিষয়টা হচ্ছে, স্পিরিটটা হচ্ছে যে একটি আপনার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সিম্বলিকভাবে কিন্তু তার স্ট্রাকচার এবং তার যে জেস্টার, এটা ভেরি ইম্পর্টেন্ট। সেখানে কালেকটিভলি যতটুকু পারা যায় সবাইকে নিয়ে প্রস্তুতির কাজটা করলেন। সেই সঙ্গে কোথাও কোথাও তাকে কিন্তু স্ট্যান্ড করতে হবে, এককভাবে তার যে প্রেরোগেটিভটা সেটা খাটাতে হবে। সেই জন্য আমি এটাকে দোষের কিছু একটু ক্লারিফিকেশন দিতে হচ্ছে নির্বাচন কমিশনের। সেটা হলো যে গত জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষকদের হাত পা বাঁধা আছে কিনা নির্বাচন কমিশনের কাছে? না, হাত পা নিজেই তো হাত পা বেঁধে রাখলে তো হবে না, আমি নিজে খোলা থাকতে হবে, খুলে আনা কথা বলতে হবে। ওখানে মুশকিল হয়েছে আমার মনে হয় গত নির্বাচনে উনি তো কাজী করে, যেহেতু একদল তো নির্বাচনে আসেনি, কাজে সেখানে ওনার একটা উইকনেস যে উনি আনতে পারে নাই বা উনি ওনার গেমটা দেখাইতে পারেন। যদি না, আমি সেটা বলি না, বলছি সেটা আনতে পারেন নাই প্রমাণ করতে পারেন। তবে রাজনীতিবিদদের, বিশেষ করে মন্ত্রী বাহাদুরদের যেভাবে কথাবার্তা সংযত হওয়ার কথা বলেছেন, ইলেকশন কমিশনে যারা আছেন তাদের মধ্যে কথাবার্তা একটু সতর্ক থাকা দরকার। প্রধান নির্বাচন কমিশনার দুই নম্বর হলো ইলেকশন কথাই কিন্তু অনেক উপজেলা নির্বাচনের সময় কিন্তু ইলেকশন কমিশন লাস্টে বড় সাহেব কিন্তু ছিলেন না, এরকম একটা ঘটনা ঘটছে না। এখন কাজে
এটা মূল সময় আসছে ওনাকে প্রমাণ করা যে আসলে উনি একটু আমি আপনাদের কাছে শুনতে চাইবো যে প্রার্থী কাউন্সিলর তো অনেক প্রার্থীর কাজে তাদের নিয়ে খুব একটা আলোচনা করা যাবে না, তারপরে বিশেষ করে আপনারা যারা অবজার্ভ করছেন আপনাদের জন্য কোনো অবজারভেশন থাকে প্রার্থীদের সম্পর্কে, কি ধরনের লোকরা প্রার্থী হলেন, বিশেষ করে যারা মেয়র প্রার্থী হলেন 3টে সিটি কর্পোরেশন, সময় খুব বেশি নেই, কে শুরু করবেন? আমি শুরু করি। মানে আমরা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে চাই বা প্রধান প্রতিদ্বন্দ্বী যারা তাদের সম্পর্কে আপনাদের। প্রথম কথাটি হচ্ছে বাংলাদেশের একদম অজ এলাকায় যে জায়গাটার নামও জানেন না, সেখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের যে ক্ষমতা আছে ঢাকার মেয়রের সে ক্ষমতা নাই। 1 2 নম্বর হচ্ছে যে ঢাকা শহরকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আমি সোজাসুজি বলি, একটি মানুষকে দুটুকরো করা দুজনের হাতে দিয়ে দেওয়া হয়েছে। এখন এই দুটিকে জোড়া লাগাবেন কিভাবে সেটা আপনাকে চিন্তা করতে। আমি একটু ছোট্ট করে বলি, আনিসুল হককে বলেছি যে তুমি অর্ধেক মেয়র, অর্ধেক ঢাকার মেয়র, তুমি মশা তাড়ালে, একেবারে ইরেডিকেট করলে, আর অপর পারের মেয়র সাহেব মশা চাষ করলেন, দেন হোয়াট হ্যাপেন? তুমি তোমার রাস্তা সোনা দিয়ে মুড়িয়ে দিলে, অপর পার যখন শুরু হবে উনি ওগুলি পয়সা খরচ করে ভেঙে ভেঙে রাখলেন ওনার পোর্শনে, তাহলে ঢাকাবাসী কি রাস্তাটি ব্যবহার করতে পারবে? পারবে না। সত্যি কথা বলতে কি, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, 15 জন এমপির এলাকা ভোট নিয়ে আমাদের 2 জন মেয়র তৈরি হবেন এবং এই 2 জন মেয়রের ভিতরে কোনো লিঙ্ক আপ থাকবে না। এই একই ঘটনা কিন্তু লন্ডনে মার্গারেট থ্যাচার করেছিলেন, 6 মাস পরে ওনাকে আবার জোড়া লাগাতে হয়েছে। ইউ নিড সামওয়ান অন টপ অফ অল দিস। আরো মজার জিনিস আপনি কি জানেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের গ্রেটার ঢাকা কোনটা? নারায়ণগঞ্জ, জয়দেবপুর, সব। আর ঢাকার মেয়রের জায়গা হলো তার চেয়েও কম। তাহলে কি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই মেয়রের চেয়ে বড়? রাজধানীর ডেফিনিশন আর চিন্তা করেন। আমার প্রশ্ন হচ্ছে যে ঢাকাকে 10টা 12টা এই বিষয়গুলো নিয়ে আমরা অন্য আরেকদিন আলোচনা করব। একটুখানি শেষ করি যে এই যে 50-60টি প্রতিষ্ঠান ঢাকাকে কন্ট্রোল করে, যার উপরে মেয়রের কোনো হস্তক্ষেপ নাই, এই লোকগুলি কে নিয়ে একটি আমব্রেলার আন্ডারে যতক্ষণ পর্যন্ত আপনি না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত ঢাকার মেয়রের কোনো ক্ষমতা নাই। এবং ওনারা যেসব কমিটমেন্ট করছেন এই কমিটমেন্টের কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। লাইট লাগানো, ট্যাক্স কালেকশন এবং ক্লিনিং এর বাইরে কিছুই করার নাই। আমি একটু প্রার্থীদের সম্পর্কে জানতে চাইছিলাম যে কেমন প্রার্থী হলো, খুব ইন্টারেস্টিং ভাবে কেমন প্রার্থী হলো সহজ বাংলায় বললে। আমি মনে করি যে আমাদের ট্রেডিশনাল রাজনীতির বাইরেই মোস্টলি আমরা মনে করি যে আমরা ভালো প্রার্থী পেয়েছি। মানে আমি যদি প্রধান 2 দলের বাইরেও আরো যে 3-4 জন আছেন, আমার মনে হয় যে ইন্টারেস্টিং এবং পটেনশিয়াল প্রার্থী আছেন। আমি ওনার বক্তব্যের সাথে একমত যে আমাদের এই ডিভাইড করার কারণে অনেক বিড়ম্বনা হবে। এটা একটা নতুন সংকট, নতুন কোঅর্ডিনেশন, নতুন চ্যালেঞ্জ হবে তাদের জন্য। এই 56টা সার্ভিস প্রতিষ্ঠান, 11টা মন্ত্রণালয়, এই সব কিছু জানা বোঝার পরেও আমি মনে করি আপাতত সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী হবেন ওই ইউনাইটিং ফ্যাক্টর। হইতেই হবে। আসলে মূল মেয়র হবেন প্রধানমন্ত্রী, তারা 2 জন হবে ডেপুটি মেয়র। প্রধানমন্ত্রীর আন্ডারে ডেপুটি মেয়র হইতে তারা খারাপ বোধ করবেন না, বরং যদি প্রধানমন্ত্রীকে তারা কাছে থেকে পান অনেক তাহলে, এবং তাদের যদি ইনিশিয়েটিভ থাকে, ইনোভেশন থাকে, নেটওয়ার্কিং থাকে, আমি মনে করি এটা কোঅর্ডিনেশনের ভিতর দিয়ে তারপরও আমাদের জন্য চেষ্টা করতে পারবেন, মানুষকে ইনভলভ করে অনেক কিছু করা সম্ভব সৃজনশীলতা দিয়ে। আমি একটা কথা বলি, আনিসুল হকের সাথে আমার কথা হয়েছিল যে আপনি নিশ্চিন্তে বলেন ঢাকা শহর আপনি ক্যামেরা, সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবেন 100% ইন 1 ইয়ার। বলে যে এত টাকা, আমি বলি 1 টাকাও লাগবে না, প্রত্যেকটা বাড়ির এটা দায়িত্ব, যার যার বাড়ির সামনে, যার যার অফিসের সামনে সিসি ক্যামেরা লাগাবে। সিসি ক্যামেরা প্রয়োজনের অতিরিক্ত হয়ে যাবে। দিস ইজ পসিবল। এটা আমাদের ইনিশিয়েটিভ নিতে হবে, কোঅর্ডিনেশন লাগবে। প্রধানমন্ত্রীর কথা বললাম, এই অর্থে বললাম যে প্রধানমন্ত্রীর আশীর্বাদটা দরকার হবে বাজেটের জন্য, ভাবনা চিন্তা, অনুমোদনের জন্য। আরেকটা জিনিস আমি বলতে পারি, এই 2 জনের মধ্যে আবার একজনকে একটা হায়ার রোল নিতে, ইলেকশন কমিশনের মতো, যদিও ইকুয়াল, কিন্তু একজনকে একটু লিডারশিপ রোল নিলে আরেকজন যদি মেনে নেন কোনোভাবে, আমার মনে হয় এই যেই ক্ষতিটা হয়েছে ভাগাভাগিতে সেটা কিছুটা অন্তত পোষানো যাবে। চট্টগ্রামের ক্ষেত্রে আমার মনে হয় যে চট্টগ্রামের ইলেকশনটা মোর ট্রেডিশনাল ইলেকশনই হচ্ছে, একদম পারফেক্ট ট্রেডিশনাল প্রার্থী। আমি এটার মধ্যে কোনো চমক দেখছি না। ট্রেডিশনালি হবে বিএনপি সমর্থিত প্রার্থীর হইল ইনকামবেন্সি এবং ইনকম্পিটেন্স বলবো না, কিন্তু যেহেতু সরকারের সমর্থন নাই, উনি অনেক কাজ করতে পারেন নাই, এই উপলব্ধি থেকে রেজাল্ট কি হবে বলা যায় না। কিন্তু এটাই আবার চূড়ান্ত কথা না
যেহেতু বিএনপি জামাত 20 দল একটু কোণঠাসা বিপদগ্রস্ত, তারা একাট্টা হয়ে অনেক কিছুই হইতে পারে রেজাল্ট। তো আমি ইকুয়াল, চিটাগং একটা একদম ন্যাচারাল ইলেকশন, আপনি খেয়াল করে দেখেন ওটার মধ্যে কোনো অন্য ঝামেলা। ঢাকা উত্তর দক্ষিণে দুপক্ষের প্রার্থীর মানে দলীয় বিবেচনার বাইরে কোনো আছে ব্যালেন্স সিপিবি থেকে যে দাঁড়িয়ে আছে, তার সাথে আমি কথা বলেছি, ভেরি রেশনাল কথাবার্তা, কিন্তু এগুলি কোনো ইমপ্যাক্ট রাখবে না। শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিএনপির মধ্যে হয়তো করবে, মানে আমি বলছি সেখানে প্রার্থীদের ভারসাম্যটা আছে কিনা। ভারসাম্য আছে, একদম ন্যাচারালি পুরো ভারসাম্য আছে। আমি এটা বলি আপনাকে যে অদ্ভুত ভাবে যেন এখানে মনে করেন যে আনিসুল হক নোয়াখালীর মানুষ, তাবিদ নোয়াখালী, এগুলি ব্যালেন্স আছে। কিন্তু আপনি দক্ষিণে যদি আপনি মনে করেন ঢাকার সাইদ খোকনের ভোট কাটবে 2-3 জন, সেরকম আবার আব্বাসের ভোট কাটারও ব্যবস্থা ওইখানে আছে। সুতরাং আমার মনে হয় এটা পারফেক্ট ব্যালেন্স আছে। এখন এটাতে এজ কে তৈরি করতে পারবে এটার উপর ডিপেন্ড করবে ফলাফল। এটার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, এখন বলা তো বোকামি হবে, এটা বলা ঠিকও হবে না, এবং বোঝা যাওয়ার কথা। আমি যেটা মনে করি, যেটা নাইমে বলছে, এটা এই ক্ষতিটা হয়েছে, এটা ঠিক না। এটা 2 ভাগ হওয়াতে, ওই যে 2টা ভাগ করাতে, এটা হলো একটা কালচারাল ব্লকেডে আমরা আছি। এটা অবশ্যই ডিসেন্ট্রালাইজ হওয়া দরকার। এটা কি এটা তো ভাগ ভাগে এটা কম্পিটিশন হবে। তো ঢাকা সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস ছিল, সব কাজ আঞ্চলিক অফিস থেকে হতো। একটা মানুষকে 2 টুকরো করতে পারেন না, যদি তাকে ঢাকাকে আপনি 6টা অঞ্চলে ভাগ করেন, 6 অঞ্চলে 6 জন ডেপুটি মেয়র দেন কাউন্সিলরদের মধ্যে। এক্স্যাক্টলি, ইউ ক্যান ডু লট অফ থিংস। You don't have to coordination করার কোনো সিটি। যদি প্রাইম মিনিস্টার দায়িত্ব নেয় তাহলে আবার এটা অন্য জায়গায় পৌঁছে যাবে। বাদশাহ আব্দুল্লাহ আসে, চাবিটা কে দিবে, কোন মেয়র দিবে, এগুলি ছোট ছোট ইরিটেশন থেকে শুরু করে এটা মনস্তাত্ত্বিক সমস্যা। আপনি কথা বলার সমস্যা, 2 জনে বলে ঢাকাকে আমি এই করব, কিন্তু 2 জনের ঢাকাটা 2 রকম। নগর ভবনের একটার চেহারা দেখলে আরেকজন অস্বস্তি বোধ করবে। না, এইটা যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করতে হবে যে এটা কি করা যায়, সমাধান এটা বের করতে হবে। আমি প্রার্থীদের সম্পর্কে এক ধরনের, আমি নাইমের বিশ্লেষণের সঙ্গে অনেকাংশে একমত। আসলে যারাই ফর্মিডেবল ক্যান্ডিডেট হিসেবে অন দ্য টেবল হাজির, তারা 2 পক্ষের এবং আমাদের যে রাজনৈতিক মেইনস্ট্রিম ডিভাইড আছে তাকে রিপ্রেজেন্ট করেন, এবং এক অর্থে কাটাকাটি যদি আমরা করি দেখি তাহলে এক ধরনের ব্যালেন্সিংও কিন্তু আছে। এখন বাকিটা নির্ভর করবে যে কদিন বাকি আছে থেকে। না, আপনার এখানটায় মূল 2 দলে তো কেউ আন্ডারডগ আছে, কিন্তু তারা হিসাবের মধ্যে 2 দলের মধ্যেই কাউকে ওইভাবে মনে হচ্ছে না আন্ডারএস্টিমেট করার সুযোগ নেই। এবং আপনার প্যাকেজিং এবং মার্কেটিং এর উপর বাকিটা নির্ভর করবে সে সব দিকই দ্বারা। ফিনিশিং টাচ আর কি। আপনার কোন ক্যান্ডিডেটরা তো ব্যালেন্স, তো বিশেষ করে আওয়ামী লীগ তো অনেক দূরদর্শিতামূলক একটা সিদ্ধান্ত নিচ্ছে। আনিসুল হক সাহেব তো আওয়ামী লীগের লোক নয়, তার যে ক্যান্ডিডেট সে দলের। ঢাকা উত্তর কিন্তু একটু সিভিল সোসাইটি, হ্যাঁ, যেভাবে হোক ওইখানে আবার পার্টি, না সেই জন্য সেইভাবে তো তারা তো একটা বেশ ভালো একটা চিন্তা চেতনা, এইজন্য ব্যালেন্সড হয়েছে। হ্যাঁ, ব্যালেন্স হয়েছে। তো সেটাই বললাম যে যতই বলে যে না দলের বাইরে যাব না, কিন্তু গেছে তো ভালো মানুষকে হোক যেমন, সেটা ভোটাররা ঠিক করবে। কিন্তু এটা আওয়ামী লীগের কৌশলটা খুবই ভালো, এটা খুবই ভালো হয়েছে। আর বিএনপিটা সরাসরি বলবো কেন, তাবিদ আর ওই যে মাহিবি চৌধুরীর নাম তো বললেন না, সেই ভদ্রলোকের দিল। আমার মনে এক করে যে হইতো না তা নয়, কিন্তু এটা দলীয় কারণে হয়তো দেয়নি। কাজে এটা ব্যালেন্স হয়েছে ক্যান্ডিডেটদের। তারপরে পুরানো ঢাকার দিকটা এত ঐতিহ্যবাহী, হেতু নগর পিতা হবে না, নগর সন্তান হবে, বলছে যে আমি নগর পুত্র হব। তাই এটা খুব ভালো করছে বলে, কারণ এক নগরের 2 পিতা। একটা বিষয় আমার মনে খচখচ রয়ে গেছে, আমরা জেন্ডার নিয়ে এত কথা বলি কিন্তু জেন্ডার ব্যালেন্সিংটা কিন্তু হয়নি একেবারে, মানে মেল বায়াসড প্রার্থী আমরা। ভাই একটা কথা বলেছেন মাহিবি এবং আমি এটাকে একটু অন্যভাবে নেই, যে বিএনপি জিতবে কি হারবে এটার চেয়ে বড় জিনিস বিএনপি তার দলীয় ক্যান্ডিডেটকে দিয়ে তার দলটাকে শক্তিশালী করাটাকে মূল উদ্দেশ্য করেছে। এটাকে আমি মনে করি একটি প্রজ্ঞার পরিচয় তারা দিয়েছে। মনে করেন মাহি কিন্তু বারবারই তার কথায় তো বলেছে আমি কিন্তু বিএনপি করি না, তবে আমি তাদের ভোট জাতীয়তাবাদী, দুটো কিন্তু 2 জিনিস। তো বিএনপির যে ক্রাইসিস পিরিয়ডটা থেকে যদি আপনি দলকে একতাবদ্ধ করেন,
না জেতার চেয়েও দলকে যদি একতাবদ্ধ করতে পারে, যে কারণে ইলেকশনটাকে আমরা সবচেয়ে ইউনিক একটা জিনিস হিসেবে মনে করছি দুরবস্থা থেকে বের হওয়ার, সেই কাজটি কিন্তু বিএনপি আমার কাছে মনে হয় দে হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন। এক্স হলে পরেও তাকেই দেওয়া উচিত ছিল দলকে একতাবদ্ধ করার। দেখেন, তাবিদ এবং আনিসুল হকের দুই পার্টির সমর্থনের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে দুইজনই কমপ্লিটলি নির্দোষ এবং তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। এইরকম ফেয়ার ক্যান্ডিডেট তো দুইজনের পলিটিক্যাল ডিবেট আছে, বিতর্ক আছে প্রত্যেকেরই আছে, মানে সে তো পূর্ব পরিচিত, সে মানে নানান রকম। সো এই দিক থেকে কিন্তু ব্যালেন্সিং, আমরা যেটা আলোচনা করছিলাম যে উভয় প্রার্থীর মধ্যে একটা ব্যালেন্স আছে এই তাবিদ এবং আনিসুল হক হওয়াতেই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। মিস্টার মুবাশির হোসেন, HM নোমান, ডক্টর নাজমুল হাসান কুন্ডিবন্ধ এবং অসংখ্য ধন্যবাদ আপনার চারজনকে। দর্শক মণ্ডলী, আমরা ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলছিলাম। নির্বাচনটি শেষ পর্যন্ত কেমন হবে নির্ভর করবে নির্বাচন কমিশনের উপরে, কেননা আইন কানুন বিধিবিধান যা আছে তাতে নির্বাচন কমিশন অনেক অনেক বেশি শক্তিশালী। আমরা এই টেবিলে আলোচনা করবার সময় প্রায় ভারতের নির্বাচন কমিশনের উদাহরণ দিই। আইন কানুনের দিক থেকে যদি আমরা দেখি, ভারতীয় নির্বাচন কমিশনের চাইতে বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু অনেক শক্তিশালী, কিন্তু সেটি এক্সারসাইজ করবার মতো ব্যক্তিত্ব নির্বাচন কমিশনের যে 3 জন কমিশনার আছেন, প্রধান নির্বাচন কমিশনার সহ, তাদের আছে কিনা সেটি আসলে দেখবার বিষয়। ইতিমধ্যেই কম বেশি তারা নানা কারণে বিতর্কে জড়িয়েছেন। এই নির্বাচনটি তাদের জন্য একটি বড় পরীক্ষা, এই বিষয়ে আমার অতিথিদের মধ্যে কোনো ভিন্ন মত নেই। অন্যদিকে বাকি সবটাই নির্ভর করছে, আমরা যেহেতু সরকারের মন্ত্রীবর্গের এই নির্বাচনী প্রচারণায় অংশ নেবার কোনো সুযোগ নেই, যদিও তাদের কথাবার্তায় বা মনোনয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা খানিকটার মধ্যে জড়িয়ে পড়েছেন, কিন্তু এখন থেকে তারা যেন কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য না দেন, এটি ওনাদের প্রত্যাশা। এবং একই সঙ্গে সরকারে যারা আছেন তারা এই নির্বাচন নিয়ে যত কম কথা বলবেন তত তাদের জন্য মঙ্গলজনক, বা তারা যাদেরকে সমর্থন দিচ্ছেন। অন্যদিকে এক ধরনের সহিষ্ণুতাটা বিরোধী পক্ষের থাকতে হবে। এটি সত্য যে তারা অনেক ধরনের চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে বিগত সময়টা পার করেছেন, তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে, আবার তারা নির্যাতিত হয়েছেন তাদেরও পাল্টা অভিযোগ রয়েছে। তারপরেও সবকিছু মেনে নিয়ে, এই পরিবেশ পরিস্থিতিটাকে মেনে নিয়ে আসলে তাদেরকে এই নির্বাচনী লড়াইটা করতে হবে এবং লড়াইয়ের মাঠে শেষ পর্যন্ত থাকতে হবে এবং শেষ দিন পর্যন্ত তাদেরকে চেষ্টা করতে হবে জনসমর্থন আদায়ের, জনগণকে, নেতা কর্মীদেরকে সম্পৃক্ত করার নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে। সেটিতে তারা নির্বাচনে জিতলে ভালো, না জিতলেও তাদের আগামী দিনের রাজনীতির জন্য সেটি সহায়ক হবে বলে আমার অতিথিরা মনে করেন। কাজেই আসলে দুপক্ষকে এক ধরনের সহিষ্ণুতার মধ্য দিয়ে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাবার জন্য, এবং এই নগরবাসীকে যারা জিতবেন তারা তেমন কিছু দিতে পারবেন না এখন পর্যন্ত যা আইন কানুন বিধিবিধান আছে, তারপরও একটি যাত্রা শুরু হতে পারে এই নির্বাচনের মধ্য দিয়ে, এবং সেই জায়গায় সবাই একটু সহনশীলতার পরিচয় দেবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।